নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আমি আরেকবার ফিরে এলাম, অরিন্দম বিশ্বাস। আজকের শীর্ষক রাজনৈতিক অসহিষ্ণুতা আর রাজনৈতিক সৌজন্য সারা দেশে অতীত হয়েছে। একটা ঘটনা দিয়ে শুরু করি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছিলেন। দিল্লিতে গিয়ে উনি নির্বাচন কমিশনের গেছিলেন। তারপর উনি ওনার প্রতিবাদ করেছেন যেভাবে এসআইআরটা, যে প্রক্রিয়াতে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু উনি বলার মধ্যে বলেছিলেন যে আমি ঘরের কাপড় পরে এসেছি। এবার রাজনৈতিক অসহিষ্ণুতা কোথায় যায়, মানে সহ্য শক্তিটা কতটা ক্ষীণ হয়ে আসছে, তার প্রমাণটা দিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। বিকাশবাবু বিভিন্ন মামলা করে আজকে সরকারের বিপক্ষে আদালতে বড় আন্দোলন করে তুলেছিল। আদালতেই বলশেভিক রেভলিউশন হয়েছিল। এত কনফিউশন উনি করেছেন যে উনি নিজেই কনফিউজড হয়ে গেছেন। উনি একটা অত্যন্ত কুরুচিকর পোস্ট করলেন, সম্ভবত এক্স হ্যান্ডেলে, যে রাজনৈতিক বেহায়াপনা। তার মানে উনি ভাষার দিক থেকে উনি স্বনামধন্য উকিল বলে আমরা জানি, কিন্তু উনি যে ভাষাটা ব্যবহার করলেন সেটা কিন্তু সমাজে খুব চর্চিত ভাষা নয়, খুব গ্রহণযোগ্য ভাষা নয়। উনি মুখ্যমন্ত্রীর কাপড়ের কথাটা বললেন, তবে এটা ওনার দোষ না, এটা জিনগত বামপন্থীদের দোষ। উনি এটা বলেছেন, বামপন্থীরা কোনো ব্যক্তিগত নেতা নেত্রীকে পছন্দ করেন না, ওনারা সামগ্রিক ব্যাপারটা দেখেন, কিন্তু সব থেকে ব্যক্তিগত কুৎসা করতে ওনাদের জুড়ি নেই। সত্যি কথা, বিকাশবাবুর জিনগত দোষ এটা, এটা আমি ওনাকে দোষ দেব। উনি এটা বলার, ওনার ভেতরকার ওনার নৈরাশ্য, ওনার হতাশা, তারপর রাজ্যসভা থেকে এবার আর উনি থাকছেন না, সেইটা থেকে ওনার যত রাগ গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর পড়লেন এবং ব্যক্তিগত কুৎসাটা করলেন। ভারতবর্ষে রাজনৈতিক সৌজন্য অনেকদিন আগেই কমে এসছে, সেটা দেয়াল লিখনেই বোঝা যায়। এইবার বিকাশবাবুর যারা পূর্বে ছিলেন বামপন্থী নেতারা, তার মধ্যে অন্যতম হচ্ছে আনিসুর রহমান, মুর্শিদাবাদ থেকে জিততেন। তিনিও মুখ্যমন্ত্রীকে একটা অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। মানে কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো আমি জানি না, আরেক ভাম নেতা, বুড়ো ভাম অনিল বসু, মানে উনি 5 লাখ 6 লাখ ভোটে জিততেন, কাউকে ভোটই দিতে দিতেন না, কিন্তু উনিও চুলের মুঠি ধরে এইসব কথাগুলো কিন্তু বলেছিলেন। এরকম অনেক বামপন্থী নেতা 1990 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আক্রমণ করা হয়েছিল, তখন এরমও বক্তব্য তাদের মধ্যে বেরিয়ে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুতেও আমাদের ঘেন্না করে হয়েছে। এরপর রাজনৈতিক সৌজন্য মানে শুধু যে রাজনৈতিক ব্যক্তিদের মতন নয়, আজ রাজনৈতিক ব্যক্তি যখন মন্ত্রী হয় তাদের অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব বড় দেখিয়েছিলেন প্রশান্ত সুরের মতন একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি ডাক্তারদেরকে বলেছিলেন সেতো দিয়ে টানো এদের। তো ঘটনাচক্রে এই যে সৌজন্যতার অভাব, এটা বামপন্থীরা বারবার দেখিয়েছে। কয়েকটা ডিগ্রিধারী মানে শিক্ষিত নয়, এটা মাথায় রাখতে হবে। অশিক্ষিত তারা হয়তো ডিগ্রিধারী, কিন্তু অশিক্ষিতর মতন তারা কথা বলে গেছেন, রাজনৈতিক সৌজন্যটুকু রাখেননি।
বিধানবাবু, ডক্টর বিধান রায়, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের, তিনি কিন্তু একটা ব্যক্তিগত পরিসরে সবার সাথে যোগাযোগও রেখেছিলেন জ্যোতি বসুর সাথে। উনি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও জ্যোতি বসুকে কিন্তু উনি স্নেহ করেছিলেন এবং রাজনৈতিক সৌজন্য যা বলে তা উনি দেখিয়েছিলেন। এইটা বামপন্থী নেতাদের মধ্যে দেখা যায়। তারা আজকে লোককে ব্যক্তিগত আক্রমণ করাটা তাদের একটা অভ্যেসে দাঁড়িয়েছে। প্রফুল্ল সেনের মতন মানুষ, তিনি রাজনীতি করেছেন জীবনের সবকিছু ছেড়ে দিয়ে, তাকেও স্টিফেন হাউসের মালিক করেছিলেন। এইখানে নতুন কিছু নয়। এই যে বিমান বসু শাড়ির ওপরে থাকবে না শাড়ির তলায় থাকবে, একবার তো বলেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, ওটা ওদের অভ্যেস, কিছু বলে তারপরই ক্ষমা চেয়ে নেয়। তো একবার কোনো একটা বড় পত্রিকায় তাদের শীর্ষক ছিল বাঙালির বাচ্চার রক্তের তেজ, মানে ওই বক্রেশ্বরে একটা তাপবিদ্যুৎ প্রকল্প হচ্ছিল। তারপরেই বিমানবাবু বলেছিলেন, যিনি লিখেছেন তিনি কি বরাহের বাচ্চা? তো আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে বিভিন্ন নেতার যে ভাষাগুলো প্রয়োগ, সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এবং সমাজে তা কিন্তু যদি এটা বারংবার হতে থাকে, সমাজে কিন্তু এটা একটা নৈতিকতার স্খলন দেখায়, এবং তাই হয়েছে। আমি বর্তমান মুখ্যমন্ত্রীকেও বলবো, উনিও তুইতুইকারি করেন, কোমর বেঁধে নিয়ে আসবো, এগুলো দরকার হয়তো ছিল না, থাকে না। বক্তব্যের মধ্যে যখন একটা টানা বক্তব্য চলে বা বেশি সময় বক্তব্য চলে, তখন কিন্তু কাজের বক্তব্য থেকে অকাজের বক্তব্য আসে, এবং তখনই ব্যক্তিগত আক্রমণটা চলে আসে। তো আমরা পার্লামেন্টে দেখেছি, লালু যাদব ঢুকলেই ঘোটালা চোর, এসব চোর, এগুলো হয়েছে। একটা পার্লামেন্টের মতো জায়গায় যেখানে আমরা ডিবেট করতে দেখি, একসময় যথেষ্ট ভালো মানের ডিবেট হতো, এখনো হয়, সেগুলো কাগজে হয়তো আসে না, কিন্তু সেখানেও ঘোটালা চোর, কখনো কাগজ ছুঁড়ে ফেলে দিচ্ছি, মারামারির দিকে যাচ্ছি। রাজনৈতিক সৌজন্য এটাও যে অ্যাসেম্বলিতে একটা আলোচনার জায়গা, বিধানসভা, যেখানে উত্তরপ্রদেশের বিধানসভায় একবার ভোট নিয়ে সেখানে মাউথ পিস গুলো ছোড়াছুড়ি হলো। তো রাজনৈতিক সৌজন্য কোথায় যাচ্ছে? হাতিয়ার হচ্ছে গণতন্ত্র, আর রাজনীতিও একটা হাতিয়ার এই গণতন্ত্রকে আরো শক্তিশালী করার। সেই শক্তিশালী উপাদানটাকে আমরা যখন শেষ করে দিই, যখন আমরা নিঃশেষ করে দিই, তখন রাজনৈতিক সৌজন্যটা একদম রসাতলে যায়, যা আজকে আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলনেতা পিসি, ভাইপো এসব একটা কথা বলে এমন ভাবে কটাক্ষ করেন, সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। ইস্যু ভিত্তিক রাজনীতি হওয়া উচিত, রাজনৈতিক সৌজন্য থাকা উচিত। টুইটিকারিটাও যেরকম ভালো না, আবার ও দিদি দিদি ও দিদি, এটা কি? রসিকতার ছলে অনেক কিছু করা যায়, কিন্তু যখন আমি রাজনৈতিক পরিসরে এসেছি, তখন আমার বক্তব্যের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। আমরা দেখেছি বিভিন্ন নেতা, কেউ বোম মারতে বলে পুলিশকে, পুলিশের ওপর, কেউ পুলিশের বড় একজন অফিসারকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। এটা কি রাজনৈতিক সৌজন্য এটাকে বলে? রাজনীতি করছি মানে সমাজের ওপর আমি দায়বদ্ধতা থাকে, আমি দায়বদ্ধ, আমি তো কিছু বলবো। আমার ইস্যু ভিত্তিক রাজনীতি হবে, আমার রাজনীতি হবে ইস্যু ভিত্তিক। আমার বক্তব্য আরেক দল নাও মানতে পারে, এই জন্যই তো ভোট হয়, কেউ শাসকের আসনে বসে, কেউ বিরোধী আসনে বসে, কিন্তু আলাপচারিতাটার মধ্যে যেন সৌজন্য থাকে, সুন্দর ভাষার বিনিময় থাকে, সেটা হলেই তো রাজনীতি। আজ রাজনীতিটা যখন রাস্তায় আসছে বা দেয়াল লিখন হচ্ছে, সেখানে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে।
আজ বামেরা রাজীব গান্ধীকে নিয়ে কম ব্যক্তিগত আক্রমণ করেননি। যখন বোফোর্স নিয়ে একটা আন্দোলন হয়েছিল, সেই দেয়াল লিখনগুলো আমাদের এখনো মনে আছে। তো আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সমাজে যারা আমরা বাস করি, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে আমরা একটাই শুনতে চাই, সৌজন্যমূলক কথা, ভাষার অপব্যবহার যেন না হয়। আর ভাষার যখন আমরা ব্যবহার করি, সেটা যেন আমরা প্রচন্ডভাবে ইমোশনাল না হয়ে যায়। যত আবেগ বাড়বে, তত ভাষার প্রতি কিন্তু যে একটা দায়বদ্ধতা থাকছে, ভাষা প্রয়োগের বিষয়, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন কথা বললাম, কিন্তু মানুষ যখন ব্যক্তিগত আক্রমণে নামে, তখন রাজনীতিতে আর কিন্তু রাজনীতি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়। কেউ ব্যক্তিগত আক্রোশে বলেন, কেউ কারুর স্বভাবে বলেন, কেউ নীতি হিসেবে এটাকে মেনে নিয়ে বলেন, কিন্তু তাতে রাজনীতি আর থাকে। তো ভারতবর্ষে নেহেরু যখন ছিলেন, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, বিভিন্ন সময় বক্তব্য রাখতে, মানে বিরোধী পক্ষকে বক্তব্য রাখতে দিয়েছেন। ইন্দিরা গান্ধীর সময় থেকে একটু ডিকটেটোরিয়াল বিষয়টা আসে, কিন্তু ভাষার খারাপ বা অসৌজন্যটা ছিল না। সৌজন্য নষ্ট হয়েছে কিছুটা কিন্তু ইমার্জেন্সির পর থেকে, এবং নানান সময় নানান কথা বামেরা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো ইমোশনাল হয়ে এগুলো বলেছেন, এটা অস্বীকার করার নেই। নরেন্দ্র মোদীও বিষয়টাকে রসিকতা করতে গিয়ে এমন কথা বলেন, সেখানে রাজনৈতিক ভাবাবেগটা নষ্ট হয়, সৌজন্য নষ্ট হয়। তো আমাদের নেতাদের কিন্তু একটা দায়িত্ব সৌজন্যটা বজায় রাখা। সৌজন্য বজায় না রাখলেই কিন্তু আপনি স্থানীয় বা আপনি মানুষকে, সাধারণ মানুষকে আরো খেপিয়ে তুলছেন। খেপিয়ে তুললেই তখনই কিন্তু মানুষের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, সমাজেও পড়ছে। বাংলায় কথা বললে বাংলাদেশি, চিড়ে খাওয়া, এটা কি রাজনৈতিক সৌজন্যের উদাহরণ? মনে হয় না। আমি বলি, এর থেকে আমাদের মুক্ত হতে হবে। রাজনৈতিক নেতাদের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব বেড়ে যায় যখন তারা রাজনীতি করছেন, সমাজের কথা বলছেন, মানুষের অসুবিধার কথা বলছেন, সেগুলো তুলে না এনে একেবারে সরাসরি ব্যক্তিগত আক্রমণে আপনারা নেমে পড়ছেন। সেইটা কিন্তু কখনোই সমাজ বা সমাজের যারা থাকছে, আমরা সাধারণ মানুষ, তারা কখনোই মেনে নেব না। এর প্রতিবাদ দরকার। আর রাজনৈতিক নেতাদেরও যে জ্ঞানের অভাব হলেই ব্যক্তিগত আক্রমণ আসবে, তখনই বিলো দ্য বেল্ট অ্যাটাক হয়। তাই হচ্ছে, এই সৌজন্যগুলো শেষ হয়ে যাচ্ছে, নৈতিকতার স্খলন হচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের উত্তরণ দরকার। বাংলার রাজনীতিতে কিন্তু এত খারাপ পরিবেশ ছিল না। পরিবেশটাকে আরো সুন্দর হোক, লাবণ্যময় হোক, আলোচনা করে রাজনীতি হোক। এইভাবে যদি আমরা চলতে পারি, এই প্রতিজ্ঞা নিতে পারি, আগামী দিন সৌজন্যের বার্তাটা আরো সুন্দরভাবে আসবে, সেটা গ্রহণযোগ্য হবে আমাদের কাছে। ধন্যবাদ জানাই এনকে ডিজিটালকে। আর এনকে ডিজিটাল আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। এক একটা অনুষ্ঠান সত্যি আমাদের শিক্ষণীয়, আমাদের প্রচুর জ্ঞান প্রাপ্তি হয়। এনকে ডিজিটালের পাশে থাকুন, এনকে ডিজিটালের সাথে থাকুন। অরিন্দমের দাওয়াই থেকে অরিন্দমকে এখন বিদায় দিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।